মন্দার কবলে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার। প্রথম 7 মাসে বাংলাদেশ থেকে কমেছে রপ্তানি। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। কমাতে হবে সরকারি অর্থের অপচয়। বিদেশি ঋণে না ঝুঁকে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে হবে বললেন অর্থ উপদেষ্টা। করদাতাদের প্রতি ন্যায় বিচার করার আহ্বান। সরবরাহ সংকট কাটিয়ে খাতুনগঞ্জে স্বাভাবিক হচ্ছে ভোগ্যপণ্যের যোগান। কমছে অধিকাংশ আমদানি পণ্যের দাম। বেচাকেনা কম, দাবি ব্যবসায়ীদের। ভিসা নীতির কড়াকড়িতে যাত্রী খরা। অর্ধেকের নিচে নেমেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বন্ধ চট্টগ্রাম কলকাতা রুটে চলাচল। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ। এবং সৌদি আরবে পাসপোর্ট সেবা চালু। 5 থেকে 10 বছরের জন্য করা যাবে আবেদন। সরবরাহ 1 মাসের মধ্যে, খুশি প্রবাসী বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। দলের নেতৃত্বে আছেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। বিকেলে ভারত হয়ে ঢাকায় আসার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড রুড। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠক করবে প্রতিনিধি দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলোও জানতে চাইবে ওয়াশিংটন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। বিশ্ব অর্থনীতির টানাপোড়েনের মধ্যেই মন্দার কবলে পড়েছে মার্কিন পোশাকের বাজার। ব্যয় সংকোচন নীতিতে গেল জুলাই পর্যন্ত 7 মাসে 4.65% তৈরি পোশাকের আমদানি কমিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। নেতিবাচক এই ধাক্কায় বাংলাদেশ থেকে কমেছে সবচেয়ে বেশি। ভিয়েতনাম ভালো অবস্থানে থাকলেও লাগাতার কমছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ দেশ চীনা পোশাকের বাজার হিস্সা। মার্কিন বাজারে ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশের তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ শীর্ষ 5 রফতানিকারক দেশের মধ্যে বাংলাদেশের পোশাক রফতানি সবচেয়ে বেশি পরিমাণ কমেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 7 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মার্কিন বাজারে প্রায় $410 কোটি তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় 10.27% কম। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিতে শীর্ষ দেশ চীন। চলতি বছরের প্রথম 7 মাসে $875 কোটি তৈরি পোশাক রফতানি করেছে দেশটি। এই রফতানি গত বছরের একই সময়ের চেয়ে 4.21% কম। এ বাজারে দ্বিতীয় শীর্ষ রফতানিকারক ভিয়েতনাম চলতি বছরের 7 মাসে $808 কোটি তৈরি পোশাক রফতানি করেছে। মার্কিন বাজারে দেশটির রফতানি কমেছে 1.5%। যুক্তরাষ্ট্রের বাজারে ভারত ও ইন্দোনেশিয়ার পোশাক রফতানিও কমেছে। এক্ষেত্রে ভারতের রফতানি কমেছে 2.21% ও ইন্দোনেশিয়ার 7.86%। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে যে মন্দাভাব বিরাজ করছে, তাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম 7 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $4,363 কোটি তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 4.65% কম। ইয়ানুস শিফাত, সময় সংবাদ। সরকারি অর্থের অপচয় কমাতে হবে এবং বিদেশি ঋণে না ঝুঁকে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ খুব একটা পাওয়া যাবে না, তাই অভ্যন্তরীণ রাজস্বে নির্ভর করতে হবে এবং রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতা কমাতে হবে। এ সময় অর্থ উপদেষ্টা করদাতাদের প্রতি ন্যায় বিচার করার আহ্বান জানান। এ সময় এনবিআরের চেয়ারম্যান বলেন, জোর করে কারো কাছ থেকে কর আদায় করা হবে না, আইন মেনে রাজস্ব আদায় করতে হবে।
ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনারা যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন চাপই দিয়ে, লোকজনের কষ্ট দিয়ে যেন আপনারা সেটা করেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। যে করদাতারা তারা রিস্ক নিয়ে তাদের সর্বস্ব বিনিয়োগ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছে, তারা আমাদের কর্মসংস্থান করছে, সরকারের জন্য একটা বড় কাজ করে দিচ্ছে। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে আছে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল মোটেল সহ বিভিন্ন স্থাপনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিন্তু দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে কক্সবাজারে হোটেল মোটেল জোনে যেখানে 5 শতাধিক হোটেল এবং 2 থেকে 3 শতাধিক রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টগুলোর মধ্যে যে ভারী বর্ষণের কারণে গত 2-3 দিন ধরে খুব পানিতে ডুবেছিল, কিন্তু আজকে কিছুটা পানি কমলেও বেশিরভাগ জায়গায় এখনো পানি নামেনি, যার কারণে আসলে এখানে পর্যটন খাতে যারা ব্যবসা করছেন তারা বেশ লোকসানে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, গত 3 দিন ধরে আসলে যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির কারণে কক্সবাজারে পর্যটন খাতে প্রায় 30 কোটি টাকার মতো লোকসান হয়েছে। এবং আমরা গতকাল থেকে আসলে যেটি লক্ষ্য করেছি, কক্সবাজারে শুক্রবারকে কেন্দ্র করে, সাপ্তাহিক ছুটির দিনগুলোকে কেন্দ্র করে প্রায় 50,000-এর অধিক পর্যটক আগমন হয়েছিল, কিন্তু যে হারে বৃষ্টি এবং বৃষ্টির পাশাপাশি যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেই কারণে কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করেছি গতকাল রাতেই তারা বাসে করে কিংবা অনেকে ট্রেনে করে তারা কক্সবাজার থেকে তারা ছেড়ে গিয়েছেন এবং তারা বলছেন যে এখানে দুর্ভোগ, অনেকে হোটেল থেকে বের হতে পারেননি, আবার অনেকেই সৈকতে গিয়ে আসলে যেভাবে সাগরের যে 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে উচ্চ জোয়ার ছিল, সেই কারণে কিন্তু অনেকে কক্সবাজার ছাড়তে বাধ্য হয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি বেশ কিছু পর্যটক কক্সবাজারে রয়েছে, তারা অনেকে আমরা সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছে সেই লক্ষ্য করছি। তবে পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু ভারী বর্ষণ হয়েছে, কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে আসলে তাদের যে লোকসান সেটি গত 1 মাস ধরে চলমান রয়েছে। তবে গত 3 দিনে ভারী বর্ষণের কারণে হোটেলে অনেকে যারা রুম বুকিং দিয়েছিল তারা বুকিং আর করেননি এবং টাকা ফেরত নিয়েছেন। এই বিষয়গুলো বলছে। বিশেষ করে কক্সবাজারে প্রায় কয়েক লাখ পর্যটনসেবী কর্মচারী ব্যবসায়ী রয়েছে, তারা সবাই এভাবে চলতে থাকলে কিন্তু লোকসানের মাত্রাটা আরও বেশি বাড়বে, সেই বিষয়টি বলছে। তবে যদি এই বৃষ্টিপাত কমে যায়, আবার যদি আগামী সপ্তাহে আবার যদি পর্যটক আসে, তাহলে তাদের সেই ক্ষেত্রে তারা আবারও যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি পুষিয়ে নিতে সম্ভব হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। সকাল থেকে টানা বৃষ্টিতে সাভারের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকায়, মূলত যেখানে কালকে থেকে যে নিম্নচাপ শুরু হয়েছে, সেই কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তবে সাভার আশুলিয়াতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সড়কের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু পানি যে সচরাচর ভাবে নেমে যাবে সেই ব্যবস্থাপনাও নেই, যার ফলে কিন্তু এই সড়ক দিয়ে চলাচল কম করছে। বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় কিন্তু সড়কটিতে বেহাল অবস্থা পরিণত হয়েছে। সাধারণ মানুষের দুর্বিপাক চরমে পৌঁছেছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি সেটুকু হচ্ছে যে যারা গার্মেন্টস শ্রমিক আছে, তারা সকালে যেমন বৃষ্টিতে ভিজে এবং এই দুর্গন্ধময় পচা পানি দিয়ে তারা কর্মস্থলে যোগ দিয়েছিল, ঠিক তেমনি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে সড়কের পানি সরে না যাওয়ায় কিন্তু সড়কটির আশপাশে যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু চরম বিপাকে রয়েছে। অর্থাৎ যে সমস্ত এই এলাকাটি মূলত বাণিজ্যিক এবং শিল্প দূষিত এলাকা,
যার ফলে কিন্তু ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছেন যে দীর্ঘদিন যাবত বললে ভুল হবে, বেশ কয়েক বছর ধরে অর্থাৎ প্রায় এক যুগের বেশি সময় ধরে এই সড়কটির এই অবস্থায় পরিণত হয়েছে, যেখানে কিনা স্বল্প বৃষ্টি হলেই বা নিম্নচাপের সৃষ্টি হলেই এখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই জলাবদ্ধতা দীর্ঘদিন থাকে, যার ফলে কিন্তু এখানকার পানি এবং ড্রেনেজ ব্যবস্থাপনা একাকার হয়ে কিন্তু ময়লাযুক্ত পানিতে মানুষের চলাফেরা সত্যিকার অর্থে দুর্বিষহ হয়ে ওঠে। এর আগেও কয়েকটি প্রতিবেদনে সময় টেলিভিশনের পক্ষ থেকে কিন্তু দেখানো হয়েছে সচিত্র প্রতিবেদন, যেখানে কিন্তু প্রশাসনের টনক করেনি, ফলে কিন্তু এই সড়কটিতে অর্থাৎ আশুলিয়া টঙ্গী যে সড়কটি রয়েছে সেটি বিশেষ করে ইপিজেড থেকে জরুরি পণ্য সরবরাহ করার জন্য এই সড়কটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দেশের প্রায় 64টি জেলা থেকে রাজধানীর সংযোগ স্থল এটি। এর ফলে কিন্তু এখানে যে ব্যবস্থাপনা রয়েছে, সড়কের ব্যবস্থাপনা যারা রয়েছে তারা কিন্তু সঠিকভাবে দেখভাল করছে না বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। একই সাথে কিন্তু এই সড়কটির পাশ দিয়ে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থাপনা সচল না থাকার কারণে বিশেষ করে এই ড্রেন দিয়ে যে পানিগুলো যায় সেই পানিগুলো কিন্তু কোনো খালে বা নদীতে যে পড়ার কথা, কিন্তু এখানে কোনো খালের ব্যবস্থাপনা ড্রেনেজ ব্যবস্থা কিন্তু সংযোগ না থাকার কারণে কিন্তু বাসাবাড়ি, শিল্প কারখানা, বিভিন্ন স্থানের পানি কিন্তু সরাসরি সড়কে নেমে আসে, যার ফলে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয় এবং অনেকেই চর্মরোগে আক্রান্ত হন। আমরা কথা বলেছিলাম এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছে, বিশেষ করে ব্যবসায়ীরা, তারা বলছেন যে আশপাশের যে দোকানগুলো রয়েছে সে দোকানগুলোতে বসে থাকায় দুরূহ হয়ে পড়েছে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মানুষের মাঝে, একই সাথে কিন্তু চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মূলত এই গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কটিতে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্বিহ যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো আশুলিয়ার জামগড়ার আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া থেকে জলাবদ্ধতার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মুখে বন্ধ থাকা সাভার ও গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় আবারও পুরোদমে শুরু হলো উৎপাদন কার্যক্রম। কাজে ফিরেছেন শ্রমিকরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় যান গাজীপুরের শ্রমিকরা। পুরোদমে চলে কার্যক্রম। তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাজেহাল আশুলিয়ার শ্রমিকরা। পচা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে যেতে হয় কর্মস্থলে। দ্রুত ড্রেনগুলো সংস্কারের দাবি তাদের। সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী, তবে এখনও বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরই বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের, তবে এখনো তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, অন্য দাম স্থিতিশীল চলে আসবে। আলু, পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না। এখন যেহেতু আবার মাল আসছে, আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে। এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ।
গেল ৫ আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিশ্লেষকরা বলছেন ক্ষতি হচ্ছে দু দেশেরই। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সরকারকে পরামর্শ তাদের। জিনা তারা যশোয়ার রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি। অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এই অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিনা তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। গত আগস্টের বন্যায় কুমিল্লায় মৎস্য খাতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। পানিতে ভেসে গেছে 27,000-এর বেশি খামারের মাছ। আবারও ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্তদের। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। জনপদ থেকে নেমেছে বন্যার পানি। এরই মধ্যে অনেক এলাকায় ভেসে উঠেছে মৎস্য খাতের ক্ষয়ক্ষতির ভয়াবহ চিহ্ন। পুকুর, দিঘি ও মাছের ঘেরের নিরাপত্তা বেষ্টনী ও পার ভেঙে যাওয়ায় ভেসে গেছে মাছ। সর্বশান্ত কয়েক হাজার খামারি। গত আগস্টে গোমতী নদীর বাঁধ ভেঙে এবং ফেনীর বন্যার প্রভাবে কুমিল্লার 14টি উপজেলায় প্রবেশ করে বানের পানি, তলিয়ে যায় হাজার হাজার মাছের খামার। আর্থিক ক্ষতির মুখে 20,000-এর বেশি মাছ চাষি। তাদের দাবি ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে এই মুহূর্তে প্রয়োজন সরকারি প্রণোদনা। 3টা পুকুরে আমার মিনিমাম তো 12 লক্ষ টাকা নাই, তার মধ্যে আমার ডিপ মিশিং, আমার 2টা ট্রাক্টর এখনো পানির নিচে, জরুন গ্রামে পানির নিচে পড়ে আছে। এখানে প্রায় আমার 1-1.5 কোটি টাকার উপরে মাছ সাইকেল থেকে হারিয়ে গেছে আমাদের। নতুন করে মাছ আবার ফালাইতে অনেক টাকা খরচ হবে। এখন যদি কোনো সহযোগিতা কোনো পাই তাহলে আমরা মাছ চাষের জন্য অনেক উপকার। বন্যার পানিতে ভেসেছে সরকারি 2টি মাছের পোনা উৎপাদন কেন্দ্রও। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। অনেকেই ঋণ নিয়ে তারা মাছের চাষ করতেছিল। সেই ক্ষেত্রে এই যেমন আমরা কোভিডের সময় যেমন ছিল যে স্বল্প সুদে কিছু ঋণ দেওয়ার ব্যবস্থা, এই ধরনের বিষয় এটা সরকারের এই ধরনের পরিকল্পনায় আছে। বন্যায় কুমিল্লা জেলার প্রায় 9,000 হেক্টর মাছের খামার পানিতে তলিয়ে যায় বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট। জেলা ও আশপাশের এলাকার কৃষক ও পাইকাররা নানা জাতের ধানের চারা সংগ্রহে ছুটে আসেন এ হাটে। চলতি বছর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার পাশাপাশি আমন রোপণের লক্ষ্যমাত্রা পূরণের আশ্বাস কৃষি বিভাগের। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও হৃদয় পালের ছবি নিয়ে রিপোর্ট। বেচাকেনায় জমজমাট ধানের চারার হাট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে জমে উঠেছে এই হাট।
নিজেদের উৎপাদিত চারা হাটে আঁটি বেঁধে নিয়ে আসেন কৃষক। বিয়ার 22, 49 এবং 50 জাত ছাড়াও বিক্রি হয় চিনিগুড়া, কালোজিরা ও বড়জ জাতের ধানের চারা। জাত ভেদে প্রতিটি আঁটি বিক্রি হয় 70 থেকে 140 টাকায়। প্রতিদিনও জ্বালাই না বিক্রি করতেছি প্রতিদিন ব্যাপারে গৃহস্থ আমরা কিনা লাই 100 টাকা আড়ি বিহি আর কি হাঁসাও বিহ 120 টাকা, 22 বিহ 100 টাকা, 7ও 100 টাকা। 20টা ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসে। পানি যখন কমে কাস্টমার বাড়ে, পানি যখন বাড়ে কাস্টমার কমে। জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে এই হাটে আমন মৌসুমের চারা কিনতে আসেন কৃষকরা। অনেক পাইকার এখান থেকে চারা সংগ্রহ করে বিক্রি করেন নিজ জেলায়। সব ধরনের জ্বালা পাইবেন আপনি, নানান ধরনের থেকে হবিগঞ্জ, মাধবপুর, ওই দিকটা কুমিল্লা, অনেক জায়গা থেকে এখানে আসে কাস্টমার আছে। মুরব্বীর এই বাজার থেকে মালামাল নিত, তার চেয়ে আমরা এই বাজার চিনি, এই হিসাবে আমরা এই বাজার থেকে মালামাল নিয়ে বাছাই বাছাই করেই নেওয়া যায় আর কি। গৃহস্থরা আল্লাহ দিলে ইয়েরাও কিনতেছে, ব্যবহারীরাও ব্যস্ত আছে। চলতি মৌসুমে জেলার 54,225 হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বন্যায় 6,900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুষিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্যোক্তা তৈরি হয়েছে যারা আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে চারা তৈরি করে এবং এই চারার গুণগত মান অনেক ভালো বিধায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাও কিন্তু এই চারার একটা চাহিদা আছে। নন্দনপুরের এই হাটে প্রতিদিন গড়ে 10 লাখ টাকার ধানের চারা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভয়াবহ বন্যায় নোয়াখালীতে 250 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বেগমগঞ্জ লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ অংশে। 15টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান চালক ও স্থানীয়দের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টি হলেই জমে পানি। এই চিত্র নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরের। জেলা সড়ক বিভাগের ছোট বড় প্রায় 250 কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সহ অন্তত 15টি সড়কের এই অবস্থা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাটের কারণে সরকারি অফিস, সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস, জজ কোর্ট, শিশু পার্ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জমে থাকে পানি। প্রতিদিন একটা দুইটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি এই রোডের জনগণের একদম খুবই দুর্ভোগ। আমরা মেডিসিনের গাড়ি, আমাদের ইমার্জেন্সি প্রধান কথা এখানে প্রথমত 11টার ভিতরে আমরা হেডকোয়ার্টার মেডিসিন দেওয়ার কথা, এখন এখানে প্রায় 1টা বাজে। এখান দিয়ে গাড়ি তো যাওয়ার কথা, মানুষ হাইটেও যাইতে পারে না, রাস্তায় চলতে পারতেছি না আমরা। একবারে দুর্ভোগ, যে দুর্ভোগের শেষ নাই। অতি সত্বর এই রাস্তাটা মেরামতের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ করছে। সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিশেষ বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয়। এখানে প্রায় 250 কিলো মতো রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 70-80 কোটি টাকা মতো হয়তো লাগতে পারে যদি পুনরায় সবকিছু একদম ভালো করে করতে হয়। নোয়াখালী সড়ক বিভাগের দাবি, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে প্রায় 20 কোটি টাকা ব্যয় হবে। সময় সংবাদ, নোয়াখালী। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক বলছে, কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছেন নগর পরিকল্পনাবিদ। মাইমুনা হাদা চৌধুরীর রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলা সহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এসবের বাণিজ্য। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও 26 বাংলাদেশি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। দ্রুত আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। এর আগে 14 জনকে ফেরত আনা হয়েছিল। প্রবাসে কারারুদ্ধ জীবন থেকে দেশে ফিরলেন 26 বাংলাদেশি। এ সময় প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দ্বিতীয় দফায় দেশে ফেরত আসেন 26 প্রবাসী। দেশে ফেরত আনার জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন তারা। আমরা মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে, কারো 10 বছর, আবার কারো 25 বছর সাজা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেও জমানো অর্থ সঙ্গে নিয়ে আসতে পারেননি বলে জানান প্রবাসীরা। এজন্য আবারও তাদেরকে প্রবাসের কাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এখন যে আমি অন্য দেশে যাব, ওই ব্যালেন্সটাও আমার কাছে নাই। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি। 3-4 লাখ দারামের ওই যে ওইখানে মাল রয়েছে, আবার আমার একটা গাড়ি 20,000 দারামের। এখন অনেকের অ্যাকাউন্টসে আছে, যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। এর আগে 7 সেপ্টেম্বর দেশে ফেরত আনা হয় 14 বাংলাদেশিকে। ছাত্র জনতার গণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত জুলাইয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে 57 জনকে গ্রেফতার করে 3 জনকে যাবজ্জীবন সহ 54 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন দেশটির আদালত। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 3 সেপ্টেম্বর আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে সফররত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের নেতাদের ব্যবসায়িক সভা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সালমিয়া একটি হোটেলে এই সভা হয়। এ সময় কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে সেনা কল্যাণ সংস্থার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। এর মাধ্যমে আরেক ধাপ উন্নত হলো প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদান। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা কিন্তু ই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিং এর বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মন্দার কবলে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার। প্রথম 7 মাসে বাংলাদেশ থেকে কমেছে রপ্তানি। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। কমাতে হবে সরকারি অর্থের অপচয়। বিদেশি ঋণে না ঝুঁকে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থান করতে হবে বললেন অর্থ উপদেষ্টা। করদাতাদের প্রতি ন্যায় বিচার করার আহ্বান। এবং সরবরাহ সংকট কাটিয়ে খাতুনগঞ্জে স্বাভাবিক হচ্ছে ভোগ্য পণ্যের যোগান। কমছে অধিকাংশ আমদানি পণ্যের দাম। বেচাকেনা কম, দাবি ব্যবসায়ীদের। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।